হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের ঈদের পরে আমার ফার্স্ট ক্লাস। সো আমরা নর্মালি আজকে রিটেন পার্টের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপারের মানে যতগুলি রিটেন পার্ট আছে এই এই এক্সাম রিলেটেড ওইগুলি আমরা শেষ করে ফেলবো আজকে। সো আমরা যদি দ্রুত শুরু করি, সো রিটেন অনুযায়ী সবার আগে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ওটা হলো প্যারাগ্রাফ। সো নর্মালি প্যারাগ্রাফগুলি আমরা কিভাবে লিখব, আমাদের এক একটা প্যারাগ্রাফের মধ্যে কী কী জিনিস মাথায় রাখা উচিত লেখার টাইমে, এভরিথিংগুলি আমি আগে দেখাবো। এরপর কয়েকটা এক্সাম্পলস আর লাস্টে তোমাদের সাজেশন থাকবে যেখানে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফসগুলি আমি দিয়ে দিব। সো লেটস স্টার্ট উইথ দি রুলস। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়াইল উই আর রাইটিং আ প্যারাগ্রাফ ওটা হলো যে স্টিক টু ওয়ান মেন আইডিয়া, ইউনিটি। এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট জানো? মনে করো যে একটা এক্সাম হলে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ট্রাফিক জ্যামের উপরে। এখন তুমি বললা যে ট্রাফিক জ্যাম আমাদের রেগুলার লাইফে অনেক কিছু করে, ট্রাফিক জ্যামের জন্য রাস্তাঘাটে অ্যাম্বুলেন্স আটকে যায়, অ্যাম্বুলেন্সে আটকে গেলে মানুষ মারা যায়, মানুষ মারা গেলে পরিবার দুঃখ পায়। এটা কি একটা জিনিস চিন্তা করো, ফার্স্ট অফ অল আমার যেই প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছিল ট্রাফিক জ্যামের উপরে, বাট আমি কি করতেছি, ট্রাফিক জ্যাম বললাম, ট্রাফিক জ্যামের জন্য অ্যাম্বুলেন্স আটকে যায়, অ্যাম্বুলেন্সে আটকে গেলে মানুষ মারা যায়, মানুষ মারা গেলে তাদের পরিবার দুঃখও পায়। এই বিষয়টা কি আমি কি আস্তে আস্তে টপিক থেকে সরে যাচ্ছি না? নর্মালি বেশিরভাগ স্টুডেন্টই এটা করে থাকে, যে নর্মালি মনে করো লিখতে টপিক থেকে দূরে চলে যায়। সো আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে এভরিথিং যাতে আমার টপিক রিলেটেড হয়, টপিকের বাইরে আমি যাব না। সো দ্যাট ইজ কল্ড ইউনিটি, যে স্টিক টু ওয়ান মেন আইডিয়া। মনে করো যদি আমি ট্রাফিক জ্যামের ব্যাপারে আমি কোনো প্যারাগ্রাফ লিখি, তাইলে আমার ওই ওয়ান মেন আইডিয়া হলো কি, ট্রাফিক জ্যাম। যদি আমি কখনো লোডশেডিংয়ের ব্যাপারে কোনো একটা প্যারাগ্রাফ লিখি, তাইলে আমার ওয়ান মেন আইডিয়া কি, লোডশেডিং। সেম গোজ ফর এভরি আদার সাবজেক্টস বা এভরি আদার টপিক্স। এই জিনিসটা এর পরবর্তীতে কি আছে দেখো, এর পরবর্তীতে দেওয়া আছে হলো কোহিরেন্স, অর্ডার সেন্টেন্সেস লজিক্যালি, ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। সো ফার্স্ট অফ অল চিন্তা ভাবনা করো যে রেগুলার লাইফে যখনই তুমি একটা প্যারাগ্রাফ লিখবা তখন কী করবা জানো, ট্রানজিশনাল ওয়ার্ডস আছে কয়েকটা, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, মানে ট্রানজিশনাল ওয়ার্ডস বলি, লিঙ্কিং ওয়ার্ডস বলি, হোয়াট এভার উইসে, ওই ওয়ার্ডগুলি ব্যবহার করা ট্রাই করবা। যেমন যদি আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে, ট্রানজিশনাল ওয়ার্ডস এখানে তো ফার্স্টলি, ফার্স্ট, নেক্সট ও হাউএভার এগুলি দেওয়াই আছে। এর পাশাপাশি যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালির বিষয়গুলি, হাউএভার, মোরওভার, তারপরে আরও অনেক আছে অ্যাকচুয়ালি, বিসাইডস অ্যান্ড অল, বিসাইডস, নিদার, নর, তারপর আইদার, অর, এইসব যতগুলি ট্রানজিশনাল ওয়ার্ডস আছে এগুলি যদি আমরা রেগুলারলি প্যারাগ্রাফে লেখার টাইমে ব্যবহার করি, তাহলে কি তোমার যে প্যারাগ্রাফটা লিখতেছো এটা সফিস্টিকেটেড লাগে, আরও বেশি সুন্দর আসে, আরও বেশি গুছিয়ে লেখা যায়। তো ওই টাইম পিরিয়ডে প্যারাগ্রাফে মার্কস পাওয়াটা বেড়ে যায়, মার্কসটা তুমি বেশি পাবা। আফটার দ্যাট তোমার নর্মালি কিসের উপর ডিপেন্ড করতে হয় বা কিসের উপর তোমার ফোকাস করতে হবে, ওটা হলো স্ট্রাকচার। সো নর্মালি একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার নর্মালি কীরকম হয়, ফার্স্টলি তুমি একটা টপিক সেন্টেন্স আগে সেট আপ করো, এর পরবর্তীতে তোমার সেট আপ করতে হবে কি, সাপোর্টিং সেন্টেন্সেস, অ্যান্ড লাস্টে থাকবে কি, কনক্লুডিং সেন্টেন্সেস। ওকে, সো টপিক সেন্টেন্স অ্যাকচুয়ালি কি, টপিক সেন্টেন্স হলো যে আমি যেই বিষয়টা নিয়ে প্যারাগ্রাফটা লিখছি, মনে করো যে একটু আগে আমি যেটা বললাম ট্রাফিক জ্যাম, সো আমার ওই ট্রাফিক জ্যামটা নিয়ে আমি একটা সেন্টেন্স লিখবো যেখানের মধ্যে পুরো প্যারাগ্রাফের সেন্সটা বা পুরো প্যারাগ্রাফটা কিসের বিষয়ে হবে ওটার পুরোপুরি আমি একটা আইডিয়া দিয়ে দিব। ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম রিলেটেড, যেমন মনে করো ট্রাফিক জ্যামে একটা সংজ্ঞাই দিতে পারো তোমার মন মতো ওই হিসাবে। সো একটা টপিক সেন্টেন্স বলতে গেলে হলো এমন একটা সেন্টেন্স যেটা দ্বারা আমরা নর্মালি পুরো প্যারাগ্রাফের একটা ইন্ট্রোডাকশন দিতে পারি, বুঝতে পারছো, একটা সেন্টেন্সই হবে। সো ওটাদের আমি পুরো প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন দিতে পারবো, এটা একটা জিনিস। এর পরবর্তীতে কি আছে তোমার সাপোর্টিং সেন্টেন্সেস।
তো সাপোর্টিং সেন্টেন্সেস, রাইট? ফার্স্ট অফ অল তোমার টপিক সেন্টেন্স, এর পরবর্তীতে তোমার সাপোর্টিং সেন্টেন্সেস, অ্যান্ড অ্যাট দি এন্ড তোমার কনক্লুডিং সেন্টেন্সেস। তো সাপোর্টিং সেন্টেন্সেস টাইমে তোমরা কীভাবে ব্যবহার করবো আমরা? তুমি একটা জিনিস চিন্তা ভাবনা করো যে তুমি একটা যুক্তি দিলা, তোমরা অবশ্যই বিতর্ক অনুষ্ঠানগুলি দেখছো, ডিবেটগুলি দেখছো, তো তারা নর্মালি কী করে? ফার্স্ট অফ অল একটা যুক্তি মানে একটা কথা বলে যে হ্যাঁ এটা হয়েছে, এখন এটা মানে এটা হয়েছে বলতে না, এটা হবে, এখন এটা হবে কেন, এর পিছনে কয়েকটা যুক্তি দেয় না? সেমভাবেই তুমি এখানের মধ্যে কী করবা, তুমি যেহেতু ট্রাফিক জ্যাম বা এরকম কোনো একটা টপিক নিয়ে তুমি প্যারাগ্রাফ লিখছো, তো ট্রাফিক জ্যাম কেন খারাপ, মনে করো তোমার এখানে বলা হইতেছে ট্রাফিক জ্যাম রেগুলার লাইফে, তোমার প্যারাগ্রাফের টপিক হলো ট্রাফিক জ্যাম রেগুলার লাইফে সবার সময় নষ্ট করে। এখন তুমি এটা তোমার টপিক সেন্টেন্স বানিয়েছো, এখন এই যে সেন্টেন্সটা তুমি দিলা এটা যে ট্রু, এখন তুমি প্রুফ করবা কীভাবে? এখন ওই জিনিসটাকে প্রুফ করার জন্য তোমার সাপোর্টিং ইনফরমেশন দিতে হবে, সাপোর্টিং ডিটেলস বলো বা সাপোর্টিং সেন্টেন্সেস বলো। যেমন তুমি বলতে পারো যে যখন এক্সাম থাকে তখন রাস্তাঘাটে যদি জাম পড়ে তাহলে স্টুডেন্টদের যেতে দেরি হয়ে যায়, যার জন্য তাদের কি পরীক্ষার হলে লেট হয়ে যায়, ওটার জন্য তারা হয়তো বা পরীক্ষার হলে ভালো করে এক্সামটা দিতে পারে না। এটা একটা সাপোর্টিং ডিটেল হতে পারে। অবভিয়াসলি না মানে আরও ভালো মতো চিন্তাভাবনা করে তোমরা সাপোর্টিং ডিটেল বা সাপোর্টিং সেন্টেন্সগুলি দিবা, বাট আমি জাস্ট তোমাকে অ্যান্সার করতেছি কীভাবে তুমি অ্যাকচুয়ালি সাপোর্টিং ডিটেলগুলি বানাবা। ফার্স্ট অফ অল তুমি টপিক সেন্টেন্সটা বানাবা, ওই টপিক সেন্টেন্সের পক্ষে তুমি একটা বা দুইটা বা তিনটা ডিপেন্ডিং অন তোমাকে কতগুলি ওয়ার্ড লিখতে বলা হয়েছে অতগুলি তুমি সাপোর্টিং ডিটেলস দিতে পারো, তোমার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি। কিন্তু আমি বলবো দুইটা অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করো, 2টা থেকে 3টা যদি একটা মিডিয়াম রেঞ্জের প্যারাগ্রাফ হয়, এই বিষয়টা থাকবে। অ্যান্ড অ্যাট দি এন্ড তুমি মনে করো 2টা 3টা যখন সাপোর্টিং সেন্টেন্সেস দিয়ে ফেলছো, এর পরবর্তীতে অ্যাট দি এন্ড তোমার কী থাকবে? কনক্লুডিং সেন্টেন্সেস। কনক্লুডিং সেন্টেন্সেস কি? লাইক নর্মালি সবাই তো রচনা লিখছো, রাইট? ওরা লাস্টে কি উপসংহার থাকে না? উপসংহারের মধ্যে কী করো? তুমি জাস্ট পুরা প্যাসেজ মানে পুরা রচনাটার একটা র্যাপ আপ দাও, যে লাইক হ্যাঁ পুরা রচনার মধ্যে আমি এই কথা বলেছি, এই জন্য আমার এই জিনিস করা উচিত। প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেম জিনিস, যে তুমি পুরো প্যারাগ্রাফে যা যা লিখছো এভরিথিং তুমি জাস্ট কনক্লুশনের টাইমে র্যাপ আপ করে দিবা, যে হ্যাঁ আমার এই এই ঝামেলা হয়েছিল, এই জিনিস হয়েছে, আমার এই জিনিস করা উচিত, ব্লা ব্লা ব্লা। এটাই নেক্সটে দেখো কি আসছে। নর্মালি অ্যাকর্ডিং টু ইউ বা অ্যাকর্ডিং টু ইউর ক্লাস আমি বলবো 150 থেকে 200 ওয়ার্ডস মোর দেন এনাফ, বাট অ্যাট লিস্ট মানে একটা জিনিস কীরকম জানো, তোমাদের এখন পর্যন্ত আমি যতগুলি দেখছি ওখানে মধ্যে 150 থেকে 200 ওয়ার্ডস মোর দেন এনাফ হয়, আমাদের টাইমেও হয়। বাট যদি কখনো দেখো যে মার্কস বাড়াচ্ছে, তখন মার্কস বাড়ানোর পাশাপাশি মানে মার্কসের উপরে ডিপেন্ড করে তুমি ওয়ার্ডগুলি লিখবা। আর যদি তোমার মনে করো উপরে লেখা থাকে যে এতটা রেঞ্জ দেওয়া আছে, তখন তো ওই হিসাবে লিখতে হবে। 200 বলা থাকলে 200-র মধ্যেই লিখবা, 300 বলা হলে 300-র মধ্যেই লিখবা, 150 বললে 150-র মধ্যেই লিখবা। বাট যদি কখনো দেখো রেঞ্জ দেওয়া নেই বাট মার্কসটা বলা আছে আর মার্কসটা একটু বেশি মনে হচ্ছে, তখন ওই হিসাবে একটু বেশি বেশি করে ওয়ার্ড লেখা ট্রাই করবা, এটাই। অ্যান্ড অ্যাট দি এন্ড এটা সত্যি কথা বলতে গেলে বলার কিছু না, এগুলির মধ্যে হলো যে ল্যাঙ্গুয়েজটা কাইন্ড অফ সিম্পল রাখার চেষ্টা করবা যাতে বুঝতে সুবিধা হয়। প্রিসাইজ ভোকাবুলারি মানে ভোকাবুলারি কয়েকটা ভালো ভালো ভোকাবুলারি ওয়ার্ডগুলি ব্যবহার করার ট্রাই করবা। টেন্স মানে নর্মালি তুমি পাস্ট টেন্সে লিখছো, দুই স্টোরি লেখো, মনে করো অনেক সময় হয় একটা প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ না বেসিক্যালি তুমি একটা কমপ্লিটিং স্টোরি মনে করো লিখছো। এখন কমপ্লিটিং স্টোরিও একটা টাইপের প্যারাগ্রাফ বলা যায়, অবভিয়াসলি না, বাট কাইন্ড অফ ওই স্ট্রাকচার অনুযায়ী আমি বলতে পারতেছি, বা আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি। তুমি যে কোনো লেখাই লেখো, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাংচুয়েশন আর হলো তোমার যে এটা কি বলে টেন্স অলওয়েজ যাতে কারেক্ট থাকে। কাজ ওই টাইম পিরিয়ডে তোমার ওই যে প্যাসেজটা তুমি লিখলা বা তোমার যে রাইটিংটা আছে ওটাকে একটা স্ট্রাকচার দিতে পারবে, ওটা বুঝতে সুবিধা হবে টেন্সের মাধ্যমে, পাংচুয়েশনের মাধ্যমে, ঠিক আছে এই বিষয়টাই। সো আমার এখানে ভোকাবুলারি সিম্পল মানে সিম্পলভাবে লিখবা, ভোকাবুলারিগুলি অ্যাড করার ট্রাই করবা, টেন্স আর পাংচুয়েশন। আর হলো আরেকটা জিনিস লিখতে ভুলে গেছিলাম, ওটা হলো সেন্টেন্স ফর্মেশন, যে তোমার সেন্টেন্সগুলি ভালো মতো ফর্ম হয়েছে নাকি, ওগুলি কারেক্ট ওয়েতে আছে নাকি, এভরিথিং খালি খেয়াল করবা। সো হোয়াট ডু ইউ নিড টু চেক? ফার্স্ট অফ অল হলো যে ভোকাবুলারিজ অনেক বেশি ইউজ করার ট্রাই করবা। এখন ভোকাবুলারিজ বুঝবা কীভাবে, কোনগুলি কোথা থেকে পাবা? একটা কাজ করবা যে তুমি এখানের মধ্যে ইউ হ্যাভ 2 অপশনস। ফার্স্ট অফ অল আমার সিন প্যাসেজে ক্লাসটা করো, ওখানের মধ্যে কয়েকটা ভোকাবুলারিজের ব্যাপারে জানবা, যদি মনে হয় প্যাসেজে লিখতে পারবা, ওটা ব্যবহার করার যোগ্য ওই জায়গায় ওখানে ব্যবহার করার ট্রাই করবা। আর আরও কয়েকটা ভোকাবুলারিজ ইউজ করতে পারো, ডিকশনারি কনসাল্ট করে ওগুলি বের করে শিখতে পারো। বা আরেকটা ভালো এফেক্টিভ ওয়ে হলো যে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের বইটা আছে না, ওটা রিডিং পড়ো,
যেই নতুন নতুন ওয়ার্ড পাবা ওটার মানেটা খালি জেনে রাখবা, আর প্যাসেজ লেখার সময়, কম্পিটিং স্টোরি লেখার টাইমে, প্যারাগ্রাফ লেখার টাইমে ওগুলি ব্যবহার করার ট্রাই করবা। এই সো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। সো এখানের মধ্যে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি হলো পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। সো পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, রাইট, এটা হলো আমার টপিক। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি কি লিখেছি, পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ দ্য ড্রিম ব্রিজ, ব্রিজ অফ দ্য পিপল অফ বাংলাদেশ। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ started on December 7, 2014. The Prime Minister Sheikh Hasina inaugurated the bridge on 25 June 2022. It is located at 40 kilometers southwest of the capital city Dhaka. It is a double layer steel truss bridge. It carries a 4-lane highway on the upper level and single track railway on the lower level. It connects Lohajong of Munshiganj to Shariatpur and Madaripur, linking the southwest of the country to northern and eastern regions. Podda multipurpose bridge is considered to be the most challenging construction project in the history of Bangladesh. The length of the bridge is 6.15 kilometer and the width is 18.8 meter. The bridge has a total of 42 pillars. 41 steel spans have been placed on the pillars. The construction cost of the bridge is 30,193.39 crore and crore taka. The construction firm of the bridge was China Major Bridge Engineering Company Limited. The project is funded from the own sources of the government of Bangladesh. The Podda bridge will play a vital role in the economic development of the country. It is expected that the bridge will be host up, maybe, I don't know, will boost up GDP of Bangladesh by as much as 1.2%. ওকে, সো একটা জিনিস যদি খেয়াল করো দেখবা যে এই যে পুরো প্যাসেজটা লিখলাম, এখানের মধ্যে প্যাসেজ বলি প্যারাগ্রাফটা লিখলাম, এই প্যারাগ্রাফের টপিক কি ছিল, তোমার পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ছিল। সো আমরা এখানে কি করেছি, ফার্স্ট অফ অল আমার পদ্মা মাল্টিপারপাস ব্রিজটা কি ওটা নিয়ে একটা ডেসক্রিপশন দিয়েছি, যে একবারে সুন্দর মতো ওটা কি অ্যাকচুয়ালি, ওটা বাংলাদেশি মানুষের জন্য কি, ওটা কখন শুরু হয়েছে, মানে একটা বেসিক ডেসক্রিপশন দেওয়ার ট্রাই করেছি। এখন জিনিসগুলি কীরকম জানো, যে নর্মালি যতগুলি তোমার প্যারাগ্রাফ হয়, প্যারাগ্রাফগুলি কয়েক ধরনের হতে পারে। এর মধ্যে একটা ধরন হলো যে তুমি একটা ধরনের টপিককে জাস্ট ডেসক্রাইব করছো, মনে করো একটা অবজেক্টকে তুমি ডেসক্রাইব করছো। এখন মনে করো ছোটোবেলায় আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখেছি না, মাই ফেভারিট টিচার, মাই বেস্ট ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, মাই গ্র্যান্ডফাদার, এগুলি। সো ওই সময় কি আমরা একটা পার্সনকে কি করতেছি, আস্তে আস্তে ব্যাখ্যা করার ট্রাই করছি, তার রেগুলার লাইফ নিয়ে, তার আমার লাইফে কী রকম ভূমিকা, ওইসব বিষয় নিয়ে লেখার ট্রাই করছি। সেমভাবে একটা অবজেক্টে, যখন আমি একটা অবজেক্টকে ব্যাখ্যা করার ট্রাই করব বা একটা অবজেক্টের ক্ষেত্রে লেখার ট্রাই করব, তখন কি করব, ফার্স্ট অফ অল আমি এখানে একটা সংজ্ঞা দেওয়ার ট্রাই করব। ওই সংজ্ঞাটা দেওয়ার পরে আমি তার রেগুলার, মানে ফার্স্ট মেন জিনিসটা হলো যে এখানে ফার্স্ট অফ অল লিখেছি কি, পদ্মা মাল্টিপারপাস ব্রিজটা বাংলাদেশি মানুষের জন্য কীরকম ইম্পর্টেন্ট, এর পরবর্তীতে তার কনস্ট্রাকশন কবে শুরু হয়েছে, ব্লা ব্লা ব্লা, মানে তার একটা বেসিক ইনফরমেশন দিয়েছে, মানে তার কিভাবে বানানো হয়েছে, তার মধ্যে কী কী জিনিস আছে, কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, তার মধ্যে কত, মানে জাস্ট বেসিক্যালি সব রকম ইনফরমেশন দিয়ে দিয়েছে। এগুলো কি সাপোর্টিং ডিটেলস হিসেবে কাজ করছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ টপিকের। অ্যান্ড অ্যাট দি এন্ড, যে তোমাকে আমি কি বলেছিলাম, অ্যাট দি এন্ড সবগুলি সাপোর্টিং ডিটেলস যখন দেওয়া হয়ে যায়, এর পরবর্তীতে আমরা কি করি, একটা কনক্লুশন লেখা লাগে। আর কনক্লুশনের মধ্যে আমরা কি করি, বেসিক্যালি ওই কনক্লুশনের মধ্যে আমরা পুরো টপিকের বা পুরো মানে পুরো প্যারাগ্রাফে যতটুকু এতক্ষণ মধ্যে লিখেছি ওটাকে র্যাপ আপ করি। এখন একটা জিনিস চিন্তা ভাবনা করো, যে যখন র্যাপ আপ করি কনক্লুশনের মধ্যে বা উপসংহারের মধ্যে আমরা কি লেখার বেশি প্রবণতা থাকে, যে হ্যাঁ মনে করো পুরো প্যাসেজ যদি একটা বিষয় লেখা হয়, তো আমরা বলি না যে হ্যাঁ তাইলে আমাদের এখন এরকম এরকম করা উচিত, বা এখন ফিউচারে এরকম হবে, এসব বিষয় নিয়ে আমরা লিখতে পছন্দ করি। পুরো প্যাসেজ কিন্তু আমরা তাকে ডেসক্রাইব করতে, ব্যাখ্যা করতে লাগাই দিছি, বাট লাস্টের উপসংহার বা কনক্লুশন টাইমে আমরা কী করি, যদি ট্রি প্ল্যান্টেশন নিয়ে হতো তাহলে আমরা বলতাম উপসংহারের মধ্যে হ্যাঁ যেহেতু গাছ লাগানো ভালো, আমাদের আরও বেশি বেশি করে গাছ লাগানো উচিত। আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাহলে আমরা কি অক্সিজেন আরও বেশি পরিমাণে পাবো।
এই বিষয়টা, আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে, অক্সিজেনের পরিমাণ বাড়বে। সেমভাবে যদি এখানে খেয়াল করো, এখানে আমাদের লাস্টের দিকে কি বলা হয়েছে, লাস্টের দিকে বলা হয়েছে যে যেহেতু পদ্মা মাল্টিপারপাস ব্রিজটা আমাদের বাঙালি মানুষদের জন্য বানানো হয়েছে, তো এই মাল্টিপারপাস ব্রিজের কারণে আমাদের জিডিপি 1.2% বাড়বে। তাহলে কি একটা ফিউচারের কথা চিন্তা ভাবনা করে একটা র্যাপ আপ করেছে না পুরা প্যারাগ্রাফটাকে? এই জিনিসটাই আমি বলছিলাম, যে এখানে টপিক সেন্টেন্সও দেওয়া হয়েছে, এই যে ইনফরমেশনগুলি মাঝখানে দিয়ে এগুলোকে সাপোর্টিং ডিটেলসও দেওয়া হলো, আর অ্যাট দি এন্ড পুরো প্যারাগ্রাফটাকে র্যাপ আপ করার জন্য লাস্টে কনক্লুশনও দেওয়া হয়েছে। দ্যাটস অল। সো আফটার দ্যাট কয়েকটা তোমরা ইম্পর্টেন্টগুলি দেখে নাও। সো টু বি অনেস্ট, তোমাদের যেহেতু এখন পর্যন্ত ক্লাস 8 তো আর এক্সাম হয় না, মানে কি বলে এক্সাম বলে, জেএসসি এখন আর হয় না, বাট আমি এখানের মধ্যে ওই বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী জেএসসি অনুযায়ী একটা কি বলে এটাকে ইম্পর্টেন্ট সাজেশন বানানোর চেষ্টা করেছি। বাট আই উড সে যে লাইক এটা দেখা যাও, এগুলি সব দেখা যাও, পাশাপাশি তোমাদের স্কুলের মধ্যে যেই সাজেশনটা দিয়েছে ওগুলির সাথে রিলেট করে ভাবে দেখা যাবে, বুঝতে পারছো? তো দুইটাই দেখে যাওয়ার চেষ্টা করো, কাজ লাইক এখন যেহেতু জেএসসি হয় না, যদি জেএসসি হতো তাহলে এটা একটা ভালো সাজেশন হিসেবে কাজ করতে পারতা। অনেক দিন ধরে অনেক বছরের কোশ্চেন আমি অ্যানালাইজ করে তারপর এটা দেখছি। সো তাও এখানের মধ্যে কয়েকটা যদি আমি ইম্পর্টেন্ট বলে দিই, যেমন আরও বেশি ইম্পর্টেন্ট হিসেবে যদি কনসিডার করতে পারো। ওকে, টু বি অনেস্ট এখানে স্কুলের বিষয় তো আই ক্যান রিয়েলি সে এনিথিং, বাট একটা জিনিস যেটা বলতে পারি, আমি যা যা দিছি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে কোনো কিছু আসবে না। কাজ লাইক লাস্ট কয়েক বছর ধরে বা আমাদের টাইমেরও আগে থেকে যতগুলি প্যারাগ্রাফ এখন পর্যন্ত ইম্পর্টেন্ট কনসিডার করা হয় ফর ক্লাস 8, বা যতগুলি প্যারাগ্রাফ অনেক সময় সবসময় আসছে, মানে জাস্ট ঘুরায় পেঁচায় আসছে, ওই প্যারাগ্রাফগুলি বা এর পরবর্তীতে যতগুলি সাজেশন আমি দিচ্ছি সবগুলি আমি রেখে দিচ্ছি, যে লাইক এগুলি পড়লে তোমার ক্লাসের পুরা ক্লাস 8 আর কখনো কোনো রকম কিছু রাইটিং পার্টে শুধু অ্যাটলিস্ট আটকাবান। দ্যাটস ফর শিওর। যে আমি এখানে যতগুলি টপিক দিয়েছি, ওই টপিকগুলি রিলেটেড যত সাজেশন দিয়েছি, যদি ওই সাজেশনটা তুমি ফুললি কমপ্লিট করতে পারো, পুরো ক্লাস 8-এ তোমার রাইটিং পার্ট নিয়ে কোনো জায়গায় আটকাতে হবে না। দ্যাটস ফর শিওর। সো আমি বলবো সবগুলি সাজেশন আমি যেগুলি দিব ওগুলি ভালো মতো পরীক্ষার আগে শেষ করে যাও, যাতে অ্যাটলিস্ট মনে করো এরকম না কিন্তু যে এটা শুধুমাত্র হাফ ইয়ারলির জন্য, এটা পুরাপুরি তোমার ক্লাস 8-এর জন্য কাজে লাগবে। রাইটিং পার্ট কিন্তু মানুষ চেঞ্জ করতে পারে না, ইম্পর্টেন্ট টপিক কিন্তু চেঞ্জ করতে পারবে না, ওরকমভাবেই থাকতে হবে। আর এটাই, সো ইম্পর্টেন্টগুলি এখান থেকে ভালো করে শেষ করে ফেলো। সো আমরা নেক্সট টপিকে চলে যাই। সো প্যারাগ্রাফ যেহেতু শেষ হয়ে গেছে, এর পরবর্তীতে আসে হলো কমপ্লিটিং স্টোরি গাইডলাইন্স। তো একটা যখন স্টোরি দেওয়া থাকবে, ওই স্টোরিটাকে তুমি কীভাবে কমপ্লিট করবা ওটার উপর ডিপেন্ড করে, রাইট? সো নর্মালি যখন আমরা একটা কমপ্লিটিং স্টোরি দেখি, তখন কমপ্লিটিং স্টোরি দুই ধরনের হয়। একটা কমপ্লিটিং স্টোরি হয় যেটা মনে করো আগের দিনের স্টোরিগুলি আছে না, আগের দিনের কয়েকটা স্টোরি থাকে না, যেমন আমরা যখন ছোট ছিলাম অনেক আগে, তখন এগুলি দেওয়া হতো না। রিসেন্টলিও না, আমরা যখন 8-এ পড়ি তখন পর থেকেই মেবি, আগে তো এরকম ছিল না। মানে দুই ধরনের স্টোরি তোমরা নর্মালি দেখবা। ফার্স্ট হলো যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, বা ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, মানে আগের দিনের কাহানিগুলি বা অনেক দিন আগের কাহানিগুলি ইংলিশে জাস্ট আমরা কমপ্লিটিং স্টোরি হিসেবে লিখে দিতেছি, বেসিক পুরানো জমানার স্টোরি। আর আরেকটা টাইপের কমপ্লিটিং স্টোরি যেগুলি আসে ওগুলি হলো নতুন, পুরা তুমি এগুলি কোনো জায়গায় পড়ো নাই, ওগুলি তোমার বানায় লিখতে হয়। বেসিক পুরা জিনিসটা এমন স্টোরি তুমি কোনো জায়গায় দেখো নাই, এমন স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, মাঝখানের পয়েন্ট কোনো জায়গায় দেখো নাই, তোমাকে পুরা স্টোরিটা নিজে বানাতে হচ্ছে। এটা কিন্তু এরকম ধরনের কোশ্চেন অনেক জায়গায় আসে, অনেক জায়গায় হয়ও। সো আমি দুই ধরনেরই কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয় দেখায় দিব, কোনো রকম টেনশন নাই, মানে রুলসগুলি দেখায় দিব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা করবা, রিড দ্য ওপেনিং কেয়ারফুলি, আইডেন্টিফাই ক্যারেক্টার্স, সেটিং অ্যান্ড টোন। মানে বলা হচ্ছে কি, রিড দ্য ওপেনিং কেয়ারফুলি। কাজ তুমি যখন একটা কমপ্লিটিং স্টোরি লেখা ট্রাই করবা, তোমার কিন্তু ওপেনিংয়ের 1-2 লাইন কি দেওয়া থাকে না অলওয়েজ। সো তুমি কি করবা, ফার্স্ট অফ অল ওপেনিংটা পড়বা। ওপেনিংটা পড়ার পরে তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস তোমার বোঝার চেষ্টা করতে হবে ওই ওপেনিং থেকে। কি কি বোঝার চেষ্টা করবা? ফার্স্ট অফ অল হলো যে কি কি ক্যারেক্টার অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? এর পরবর্তীতে কি দেখতে হবে, যে আমার ওই কমপ্লিটিং স্টোরির সেটিংটা অ্যাকচুয়ালি কি, আর টোনটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে?
সো তুমি যদি বোঝার চেষ্টা করো, যেমন ক্যারেক্টার্স, মনে করো যে ওপেনিংয়ের 2 লাইনের মধ্যে বলা হলো, যেমন আমার ব্যাপারে মনে করো একটা কমপ্লিটিং স্টোরি, ওপেনিংয়ের 2 লাইনে বলা হলো ধ্রুব একজন স্টুডেন্ট, সে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, ব্লা 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 ব্লা। তাহলে তুমি এখান থেকে কী বুঝতে পারলা যে এই যে প্যারাগ্রাফটা বা এই যে কমপ্লিটিং স্টোরিটা আমি লিখবো, এই কমপ্লিটিং স্টোরির মেন ক্যারেক্টার কি? ধ্রুব, মানে আমি। সো ওই কমপ্লিটিং স্টোরি মেন ক্যারেক্টার ধ্রুব। আবার পরে কি, যদি এটা সেটিং অনুযায়ী চিন্তা ভাবনা করো, যেহেতু প্রথম দিকেই আমার ব্যাপারে লেখা আছে, তাহলে কি আমি যদি মনে করো আমার রেগুলার লাইফে বা একটা ছেলের ব্যাপারে লেখা হয়েছে, তাহলে ওই ছেলের রেগুলার লাইফের একটা যদি স্টোরি আমি বানিয়ে দিই, তাইলে কি এটা আমার হয়ে যাচ্ছে না? মোর দেন নাফ। যে আমি বলছি ধ্রুব একজন স্টুডেন্ট, সে এখানে পড়ে, ও আজকে একদিন স্কুলে কলেজ ইউনিভার্সিটি গিয়েছিল, এরপর এটা হলো, এরপর এটা হলো, এরপর অনেক ক্লান্ত হয়ে বাসা চলে গেল, শেষ, রাইট? তো এটা কি আমার সেটিং। অ্যান্ড অ্যাট দি এন্ড টোন, মানে হলো যে তুমি দেখবা হলো যে যখন প্রথম 2টা লাইন লেখা হয়েছিল, এটা কীরকমভাবে লেখা হয়েছে, এটা কি পাস্ট টেন্সে লেখা হয়েছে, বা টোন বলতে গেলে মেনলি বুঝি ফ্রেন্ডলি ম্যানারে লেখা, মানে ফ্রেন্ডলি ম্যানারে লেখা হয়েছে, নাকি অন্য রকমের কোনো কিছু বোঝানো হচ্ছে। বাট তুমি কয়েকটা জিনিস খেয়াল করবে এখানে, যে এটা কি তোমার পাস্ট টেন্সে লেখা হচ্ছে, নাকি তোমার প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে, নাকি ফিউচারে কিছু করবে ওই বিষয়ে কিছু লিখছে, নাকি কোনো রকম উল্লেখ আছে নাকি। এখন অনেক সময় কি হয় যে পাস্ট, ফিউচার বা প্রেজেন্ট কোনো একটা উল্লেখ থাকে ওই 2 লাইনে। যদি উল্লেখ করা না থাকে, তখন পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কীভাবে স্টোরিটাকে গুছাবা। যখন তোমার উপর নির্ভর করে তখন ওইটা জিনিসটা ইজি হয়ে যায়। বাট যদি উল্লেখ করা থাকে, তখন ওই উল্লেখ অনুযায়ী, ওই টেন্স অনুযায়ী তুমি স্টোরিটাকে গুছাতে হবে। এখন মনে করো যে ওপেনিং 2 লাইনের মধ্যে তুমি দেখলা পাস্ট টেন্সে কিছু উল্লেখ আছে, যেটা থেকে তোমার মনে হচ্ছে যে পরের সেন্টেন্সগুলি বা পরের স্টোরিগুলি আমার পাস্টে লিখতে হবে, কারণ এটা আগে ঘটে গেছে। কিন্তু তুমি ভাবছিলা যে আমি ফিউচার নিয়ে লিখবো, মানে আমি পরে এই ছেলেরা কী করবে ওই বিষয় নিয়ে লিখতে যাবো, তাহলে কি ফুল জিনিসটা ভুল হয়ে যাবে না? তাহলে আমারও কি ওই জিনিসটাই লিখতে হবে যেটা ও আগে ঘটেছিল, ওটা নিয়ে সে বলছে, এরকম বিষয় অনেক কিছুই হতে পারে, রাইট? সো এই জিনিসটাই। সো এর পরবর্তীতে হলো মেনটেন স্টাইল অ্যান্ড টোন। আবার যে ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট। ভোকাবুলারি তুমি যে কোনো রাইটিং পার্টে যাও, ভোকাবুলারি তোমার কাজে লাগবে। তুমি প্যারাগ্রাফ বলো, তুমি কম্পিটিং স্টোরি বলো, তুমি লেটার বলো, ইমেল বলো, অ্যাপ্লিকেশন বলো, হোয়াট এভার ইউ সে, সবগুলি জায়গার মধ্যে তুমি যদি ভোকাবুলারি অ্যাড করো, তোমাকে মার্কস দিতে সে বাধ্য, একটু হলেও তোমাকে ভালো নজরে দেখবে। ঠিক আছে? কারণ কি ওইটা ওই পুরো লেখাটা না সফিস্টিকেটেড লাগে, আরও ভালো লাগে লেখাটা, আরও লেখাটা ডেসক্রাইব করাটা, ওই স্ট্রাকচারটা সুন্দর হয়ে যায় এই জন্য। নেক্সটে দেখো কি আছে, মুড অ্যান্ড পেস। মানে হলো যে অনেক সময় দেখবা যে ওপেনিংটা দেখেই বা নর্মালি যে আমরা, ওকে, ফার্স্ট অফ অল একটা জিনিস কিরা খেয়াল করা ট্রাই করবা, যে তোমার কাছে কত ওয়ার্ডস দেওয়া আছে, মার্কস দেওয়া আছে, ওটাতে তুমি আগে চিন্তা করে নিবা তুমি কত ওয়ার্ড লিখবা। এখন ওই ওয়ার্ডের উপর নির্ভর করবে তুমি স্টোরিটা কি ফাস্ট আগাবা, নাকি আস্তে আস্তে ডেসক্রাইব করে স্লো আগাবা। কারণ কি ফাস্ট আগালে স্টোরিটা একটু ছোটো হবে, আর আমার কি ওয়ার্ডগুলি হয়তো বা যদি ওয়ার্ড লিমিট কম হয়, তাহলে ওই হিসাবে আমরা যাওয়ার চেষ্টা করব। তারপর দেখবা যদি ওয়ার্ড লিমিট অনেক বেশি আছে, তখন স্লো আগানোর চেষ্টা করবো, যাতে আমি তাড়াতাড়ি না একটু বেশি লেন্দি লিখতে পারি, আর আমার ওয়ার্ড লিমিটটাও ভালো হয়ে যায়। ওই হিসাবগুলি দেখা লাগবে এটি। নেক্সটে কি আছে দেখো, লজিক্যাল ফ্লো। লজিক্যাল ফ্লোয়ের মধ্যে দেখবা কি করবা জানো, যে এখানের মধ্যে ফার্স্টলি যেটা করতে হবে ওটা হলো ইন্ট্রোডিউস কনফ্লিক্ট। তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, জাস্ট বর্তমানে আগে বোঝো জিনিসটা কীরকম। ইন্ট্রোডিউস কনফ্লিক্ট অ্যান্ড আফটার দ্যাট হলো বিল্ড টেনশন। আর অ্যাট দি এন্ড কী হবে তোমার রিজলভ। যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল না, অবভিয়াসলি তুমি যদি আগের যেই স্টোরিগুলি আমরা আগে পড়েছিলাম, যেমন আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ওই স্টোরিটাই যদি আমি একটু ডেসক্রাইব করি অ্যাকর্ডিং টু দিস ফ্লো, তাহলে যদি খেয়াল করো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ওই স্টোরিটা কীরকম শুরু হয়েছিল, যে 2টা বন্ধু একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল। সো কী করেছে, ফার্স্ট অফ অল দেখো ইন্ট্রোডিউস কনফ্লিক্ট। 2টা বন্ধু একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিল। এখন 2টা বন্ধু একদিন জঙ্গলে ঘুরতে যাওয়ার সময় হাঁটতে একদিন একটা ভাল্লুককে দেখছে। ঠিক আছে? এখন এটা কি পুরো স্টোরির ইন্ট্রোডাকশন হয়ে গেল, কনফ্লিক্ট ঝামেলাটা হয়ে গেল, যে ইন্ট্রোডাকশন কনফ্লিক্ট এই বিষয়টা। এর পরবর্তীতে মানে ইন্ট্রোডাকশন কনফ্লিক্টের মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন এর পরবর্তীতে একটা বন্ধু যে গাছে উঠতে পারতো সে গাছে উঠে গেল, আর আরেকটা বন্ধু কি মাঝখানে রয়ে গেল। এখানে কি ক্লাইম্যাক্স টাইপের হয়ে গেল না, মানে এখন কি হবে, একজন কি বেঁচে থাকবে নাকি সে তাকে মেরে ফেলবে, এই বিষয়গুলি হয়ে গেল। তাহলে এই পার্টটা কি যাবে, যে ইন্ট্রোডাকশন
কনফ্লিক্টের পার্টে চলে যাবে, যে আমার পুরো টপিকের ইন্ট্রোডাকশন হলো, এই প্রবলেম কি হচ্ছে ওটাও হয়ে গেল, এই বিষয়গুলি। এর পরবর্তীতে যে আমার যে ঝামেলা হচ্ছিল, যে ক্যারেক্টারের ঝামেলা হচ্ছিল, ওখানের মধ্যে কি যে ওই ফ্রেন্ডটা ওকে বিট্রে করে গাছে উঠে গেল, আর ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিডের মধ্যে ফ্রেন্ডটা ওটাকে কি বিট্রে করে গাছে উঠে গেল। তারপর হলো কি এই জন্য ও অনেক কষ্ট পেলো, পরে গিয়ে ও নিজের জন্য কিছু ঝামেলা ঠিক করা ট্রাই করতেছিল। এটা কি বিল্ড টেনশনের মধ্যে এসে পড়ে, যে লাইক হ্যাঁ এখন মেন ক্যারেক্টার যে স্টোরির সে একটা ঝামেলার মধ্যে আছে, সে একটা টেনশনের মধ্যে আছে। এর পরবর্তীতে কি আসে? রিজলভ। রিজলভ কি, যে মেন ক্যারেক্টার তারপর কি মাটিতে শুয়ে গেল, সে একটা ডেড বডির মতো ব্যবহার করার ট্রাই করলো, কারণ কি সে এক জায়গায় শুনেছিল যে ভাল্লুকরা কখনো ডেড বডি খায় না, ঠিক আছে? তো ওই বিষয়টাও ছিল। তো ওই সময় কি ওইটার ভাবে কি সে এই প্রবলেমটাকে সলভ করলো। রিজলভ মানে কি সলভ করা, অবভিয়াসলি প্রবলেমটাকে সে এইভাবে সলভ করলো। তো কি দেখলাম, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন কনফ্লিক্ট, যে পুরো স্টোরিটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। দুইটা বন্ধু গেছে, দুইটা বন্ধু জঙ্গলে হাঁটতে গিয়েছিল, হাঁটতে যাওয়ার পরে কি তারা একটা ভাল্লুককে দেখেছে, গেল। এরপর বিল টেনশন কি, ভাল্লুককে দেখে একটা ফ্রেন্ড উপরে উঠে গেল, আর একটা ফ্রেন্ড কি মাটিতে, যেহেতু গাছে উঠতে পারে না মাটিতে রয়ে গেল। আর এটাকে রিজলভ কীভাবে করা হলো, যে নর্মালি যে বন্ধুটা মাটিতে আটকে গেছিলো সে একটা ডেড বডির মতো ব্যবহার করলো যাতে ভাল্লুকটা এসে তাকে না খায়। আর এরপরে স্টোরি তোমরা জানবে। এভাবেই কি সিকোয়েন্সটা হলো, এভাবেই সিরিয়ালি অর্ডার মেনটেন করে স্টোরিটাকে বজায় রাখা হয়েছে, এটাই। সো নর্মালি যে কোনো স্টোরি তোমরা লেখো এরকম ফ্লোতে লেখা ট্রাই করবা, যে লাইক হ্যাঁ আগে ফার্স্টলি পুরো টপিকটাকে ইন্ট্রোডিউস করবো, এর পরবর্তীতে একটা টেনশন বিল্ড করবো যে হ্যাঁ এটা হয়েছে, এখন কি একটা মানে আহামুরি একটা জিনিস হয়ে গেছে, এখন আমি কীভাবে সলভ করবো এটাকে। আর অ্যাট দি এন্ড ওটাকে রিজলভ করে আমি একটা হ্যাপি এন্ডিং দিয়ে দেবো, দ্যাটস অল। নর্মাল মুভি টাইপের, মানে অবভিয়াসলি লেখা টাইপের মধ্যে। সো এই বিষয়টা, ক্যারেক্টার কনসিস্টেন্সি অ্যাকশনস মাস্ট স্যুট এস্টাবলিশ ট্রেটস। সো এখন বলা হচ্ছে যে ক্যারেক্টারটাকে কনসিস্টেন্ট বানাতে হবে। এখন এই জিনিসটা কীরকম জানো, এই জিনিসটা নর্মালি শর্ট যেই ধরনের স্টোরিজগুলি আমরা লিখে থাকি ওখানের মধ্যে হয় না। ওখানের মধ্যে এত তুমি একটা ক্যারেক্টারকে ডেভেলপ করার টাইম পাও না যে তুমি এটা করতে পারবা। বাট তুমি যদিও বলো, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি কখনো বেশি মার্কে লিখতে হয় তখন তুমি এটা করতে পারবা। যে এখন মনে করো একটা ছেলে, সে অনেক ভয় পায়, অনেক ভীতু, ইউ নো দ্যাট, তুমি আগে একবার বলে ফেলছো যে সে অনেক ভীতু। এখন তুমি যদি বলো সে একজনকে বাঁচানোর জন্য 10তলার বিল্ডিং উপর থেকে লাফ দিছে, সে কি তার ক্যারেক্টার ট্রেট থেকে কি বের হয়ে গেল না? সে তো জন্মগত ভীতু, সে তো আর অবশ্যই এটা করবে না। তখন তো মানুষ কি এটা চিন্তা করবে না যে ও তো এটা করার কথা ছিল না, কেন করলো, এই বিষয়টা। সো সেম জিনিসটাই, যে একটা ক্যারেক্টারকে তুমি যেরকমভাবে ডেভেলপ করছো ওইটার বাইরে কখনো যাওয়া যাবে না, ওইটাকে মাথায় রাখতে হবে। এই জন্য কি বলা হয়েছে, ক্যারেক্টার কনসিস্টেন্সি, এটাই। অ্যান্ড এর পরবর্তীতে হলো যে নর্মালি তোমরা যে স্টোরিগুলি লিখবা এগুলি কি 150 থেকে 200 ওয়ার্ডসের মতো হবে, এর চেয়ে বেশি লিখতে যাও না, তোমাদের অনুযায়ী এটাই ঠিক আছে। এই গেল। এর পরবর্তীতে একটা এক্সাম্পল তোমাদের দেখাই। এক্সাম্পলের মধ্যে যদি খেয়াল করো, এখানে আমাদের কী লেখা হয়েছে, আ লায়ার কাউবয় নোবডি বিলিভস আ লায়ার, রাইট? সো আ লায়ার কাউবয়ের যে স্টোরিটা, এটা আমরা সবাই জানি, রাইট? সো আ লায়ার কাউবয়ের মধ্যে কী ছিল, যে ওয়ান্স দেয়ার ওয়াজ আ কাউবয়, he was very wicked. He used to befool others by telling lies with people. So একটা জিনিস কাজ করো, যে একটা জিনিস যদি খেয়াল করো যে এখানের মধ্যে ওকে কতটুকু জিনিস দেওয়া ছিল। ওকে নর্মালি যখন লিখবা বা ওকে কোশ্চেনের মধ্যে এখান থেকে ওয়েট দিতে ভুলে গেছে অ্যাকচুয়ালি। সো এখান থেকে মোস্ট প্রবাবলি এই যে এখান পর্যন্ত দেওয়া ছিল আগে, আর এর পরের লাইনটা তোমার, এই পরের লাইন থেকে তোমার বানাতে হবে পুরো স্টোরিটাকে। সো এখানের মধ্যে মেনলি কি হয়েছিল, যে লাইক সো মেনলি এখানে ঝামেলাটা কী হয়েছিল, যে একটা রাখাল ছিল, ওই রাখালটা কয়েকদিন পর পর বলতো যে বাঘ এসেছে, কিন্তু কোনো দিনই বাঘ আসতো না। কিন্তু যেদিন আসলেই বাঘ এসেছিল ওই দিন কি মানুষরা মনে করেছে ওই রাখালটা আবার মিথ্যা কথা বলছে, তো কেউ ওকে বিশ্বাস করে আসে নাই, কিন্তু ওই দিন ওকে বাঘ খেয়ে চলে গেছে, শেষ। এটাই তো কাহিনী ছিল, রাইট? সো একটা জিনিস চিন্তা করো, যে এখানের মধ্যে দেখো যে এই যে এখান থেকে শুরু করেছে তোমার এই পুরো টপিকটাকে আস্তে 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 কী করেছে, যে এটাকে ইন্ট্রোডিউস করেছে, রাইট? যে পুরো স্টোরিটা কীরকম হবে, কিভাবে হবে, পুরো স্টোরির ইন্ট্রোডাকশন দিয়েছে। এরপরের দায়িত্ব কি, যে একটা টেনশন বিল্ড করা, যে হ্যাঁ কেন হয়েছে এই বিষয়গুলি। সো এর পরবর্তীতে কী আছে, হি ডিড ইট ভেরি ফিউ মোর টাইমস, যে লাইক হ্যাঁ দাঁড়াও 1 মিনিট,
wanted to make fun with the villagers. SP he began. SP হবে না, so হবে এখানে actually. So he began to shout and cry, "Tiger, tiger, please help me." People would come running to help him. Then the cowboy would begin to laugh and say that he only made fun with them. Being disgusted, the people would go back. So basically এখানে আমাদের কি হয়েছে, ফার্স্ট অফ অল এই পর্যন্ত না, ওয়েট, এই পর্যন্ত না, মেইনলি এখানের মধ্যে প্রথমত ইন্ট্রোডিউস করা হয়েছে যে এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল, হ্যাঁ এই পর্যন্ত, এর পরবর্তীতে এখান থেকে শুরু করে তোমার এই পর্যন্ত কি করা হয়েছে, একটা টেনশন বিল্ড করা ট্রাই করা হয়েছে। এখান থেকে এই পর্যন্ত না অ্যাকচুয়ালি, ওয়েট গুছায়া দিই, এটাই এখান পর্যন্ত তুমি বলতে পারো। এরপরে এখান থেকে heard him shouting but they didn't come. They thought that the boy was again playing his trick with them. The tiger fell upon his cows and killed many. At last he fell upon the boy and tore him into pieces. এরপরে কি আর কিছু আছে? আর নেই। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস করা হয়েছে, এর পরবর্তীতে একটা টেনশন বিল্ড করা হয়েছে যে না আগে সে অনেক ঝামেলা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন আসলেই বাঘটা আসে তখন কি কেউ তাকে বিশ্বাস করে না। এখন এর পরবর্তীতে কি তারপর কি তার যে করুণ একটা পরিণতি আসলো ও বিষয়টাও জানা গেল, এটা কি কনক্লুশন ছিল। সো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাক্টরি কনফ্লিক্ট, এরপর কি তোমার কি বলে টেনশন বিল্ডিং, আর এরপরে হলো রিজলভ করা হয়েছে। তো আর আরেকটা জিনিস হলো সব মুভি তো আর তোমার হ্যাপি এন্ডিং হয় না, ইউ অল নিড টু নো দ্যাট টু। সো এই জিনিসটাই, সো এই পার্টটা গেল এক্সাম্পল। অ্যান্ড এর পরবর্তীতে এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরি, এটাও মাথায় রেখো। অ্যান্ড এর পরবর্তীতে আমি কয়েকটা ইম্পর্টেন্ট দাগায় দিচ্ছি। সো এখানের মধ্যে এই কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমি যে কাজটা করে দিয়েছিলাম যে যেগুলি নর্মালি বেশি ইম্পর্টেন্ট ওগুলি প্রায়োরিটি দিয়ে দিয়েছে। যেমন 3টা স্টার দেওয়া মানে হলো বেশি ইম্পর্টেন্ট, 1টা স্টার মানে একটু কম ইম্পর্টেন্ট, 2টা স্টার মানে হলো 3-এর থেকে একটু কম। ওরকমভাবে তোমরা কি করবা, এর পরে পেজে মনে দেওয়া আছে, হ্যাঁ, যেগুলি মনে করো ফার্স্টলি যেগুলি 3টা করে স্টার ওগুলি শেষ করে ফেলবা, এরপরে যেগুলি 2টা করে স্টার ওগুলি শেষ করবা, যদি টাইম থাকে তাহলে একটা শেষ করার ট্রাই করো। কিন্তু আমি বলবো প্রায়োরিটি অনুযায়ী করো, যে লাইক যেগুলি 3টা করে স্টার বেশি ইম্পর্টেন্ট ওগুলি আগে শেষ করে ফেললো, কারণ এগুলি আসার চান্সেস বেশি এটাই। তো আমরা নেক্সট টপিকে চলে যাই দ্রুত। এই পেজের মধ্যে ইম্পর্টেন্টগুলি দেওয়া আছে, আবার এই পেজের মধ্যেও কয়েকটা দেওয়া আছে, বেশি দেওয়া নেই, তুমি যদি শুধু 3টা করেও পড়ো ওকে 4টাও আছে কয়েকটার মধ্যে। সো ওইরকমভাবে তোমরা দেখে নিও যে লাইক স্টারগুলি হিসাবে যেগুলি বেশি স্টার ওইগুলি আগে শেষ করে ফেললো। নেক্সট টপিকে আছে হলো লেটার, এটা পুরোপুরি খালি কাজ আমি এটা লিখে দেখাবো। সো লেটার নর্মালি কি, লেটার বেসিক্যালি হলো যে ওই যে ইনফর্মাল যে লেটারটা আমরা নর্মালি লিখে থাকি, যেমন মনে করো আমাদের দূরে আছে, আগে যখন, এখন তো ফোন আছে কিন্তু আগে তো ফোন ছিল না, রাইট, এখন শুধু ফর্মালগুলির জন্য লেখা হয়। বাট এখন জিনিসটা চিন্তা ভাবনা করো, আগে যখন ফোন ছিল না কিন্তু বাবা মাকে বা বন্ধু বান্ধবকে বা ভাই বোনকে চিঠি লিখতে হবে, মানে তাকে সাথে কন্ট্যাক্ট করতে হবে, তখন কীভাবে কন্ট্যাক্ট করতো, লেটারের মাধ্যমে, চিঠির মাধ্যমে। ওই টাইম পিরিয়ডে চিঠিগুলি কীভাবে লিখতো। সো বেসিক্যালি আমার যে কাজটা করতে হতো যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল ডেট, আমার অ্যাড্রেস, ব্লা 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 জিনিসপত্র লিখতাম, এরপরে ডিয়ার যার ব্যাপারে লিখছি তাকে নিয়ে আমার এখানের মধ্যে একটা ডিয়ারি দিতাম, একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, শেষ। ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে হলো আমি কেন কেন কোশ্চেন করছি, কিসের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, আমার কি কি কথাবার্তা এগুলি বলতাম। ওকে বেসিক্যালি করে দেখায় 2টা হয় না অ্যাকচুয়ালি, 3টা করলে আরও সুন্দর হয়। ফার্স্টের মধ্যে যেটা করবা যে একটা নিবা, এই যে সাইডের পার্টটার মধ্যে ডেট, অ্যাড্রেস, এভরিথিং লিখবা, এরপরে ডিয়ার যাকে লিখছো তার ব্যাপারটা, এরপরে প্রথম প্যারাগ্রাফে একটু ছোট হবে, ওই প্যারাগ্রাফের মধ্যে কী লিখবা নর্মালি, হাউ আর ইউ, তুমি কীরকম আছো, আমি ভালো আছি, গ্রিটিংস, বেসিক গ্রিটিংস। এর পরবর্তী যে প্যারাগ্রাফটা থাকবে ওটা কী হবে, একটা বড় হবে, এখানের মধ্যে তুমি কিসের জন্য লেটারটা লিখছো, তুমি কি চাও, কীরকম হচ্ছে, তুমি এভরি ডেসক্রিপশন দিবা তোমার প্যারাগ্রাফ রিলেটেড, মানে প্যারাগ্রাফ বলে কেন লেটার রিলেটেড। অ্যান্ড অ্যাট দি এন্ড যাকে লিখছো তাকে এন্ডিং গ্রিটিং দিয়ে দিবা, যে লাইক আমরা বাই রেগুলার যখন দেখা করি তখন বাই বলি না, ওরকমভাবেই এন্ডিং গ্রিটিং দিয়ে দিবা যে তুমি তোমার ফ্যামিলিকে আমার ভালোবাসা দিও, তোমার বাবা মাকে আমাকে আশীর্বাদ করতে বললো, ব্লা 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 জিনিসপত্র। আর এরপরে কি একটা এন্ডিং, আর এরপরে স্ট্যাম্প। সো স্ট্যাম্প কীভাবে লিখবা,
এভরিথিং আমি নেক্সট এক্সাম্পলে দেখাবো, বাট মেন স্ট্রাকচারটা এরকম হবে, এতটুকুই। সো ডিরেক্ট এক্সাম্পল দেখলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। এখানে যদি একটা জিনিস খেয়াল করো, যেমন আমার টপিক অনুযায়ী কি দেওয়া আছে, সাপোজ ইউ আর আবির, you have a pen friend named Zim who lives in Australia. He wants to know about the anti-discrimination student movement in Bangladesh. Now write a letter to him about it. Okay, answer হলো 22A. So first of all কি করেছিলাম, আমি কি বললাম, ওই টাইম পিরিয়ডে এই যে লেফট আপার কর্নারের মধ্যে তুমি অ্যাড্রেসটা দিবা, অ্যান্ড আফটার দ্যাট তুমি ডেটটা লিখবা। সো এটা সত্যি বলতে সমস্যা নেই, তুমি উপরে ডেট লিখতে পারো, পরে অ্যাড্রেস লিখতে পারো, বা উপরে অ্যাড্রেস লিখে নিচে ডেট লিখতে পারো, বোথ আর কারেক্ট। অ্যান্ড এর পরবর্তীতে তুমি যাকে লিখছো তাকে নিয়ে ডিয়ার জিম, যদি জিমকে যেহেতু লিখছো ডিয়ার জিম, বাবাকে লিখলে ডিয়ার ফাদার, বা যাকেই লিখছো তাকে নিয়ে তুমি জাস্ট এটা করবা। এরপরে দেখো ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে সে কী করেছে, বেসিক গ্রিটিংস, যে I hope you are doing well. I'm excited to tell you about the anti-discrimination student movement in Bangladesh, which has made a huge impact on our society. মানে বেসিক গ্রিটিংস করতেছে, যে আমি আশা করি তুমি ভালো আছো। তুমি কিন্তু ওকে, তুমি কিন্তু আরও অনেক কিছু লিখবা, তুমি বলবা হাউ আর ইউ, আই এম ডুইং ওয়েল, বা আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম ফাইন, এইসব জিনিসপত্র বলে তারপর লাস্টে বলবা যে হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে লিখতে অনেক এক্সাইটেড, আমি লেখা শুরু করবো ব্লা 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 জিনিসপত্র। সো পরের প্যারাগ্রাফে কি আসবে দেখো, the movement initially began with students rallying for merit-based opportunities. They wanted to end the unfair quota system, which often limited opportunities for qualified students by reserving a large portion of jobs and university seats for specific groups. As this student-led protest grew, people from all walks of life, jobs and university seats for specific groups. As this student-led protest grew. Okay, blah 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 জিনিসপত্র তো এখান থেকে শুরু হয়েছে, আর যেতে 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 অ্যাট দি এন্ড এই পর্যন্ত তোমার পুরো লেটারের কন্টেন্ট, পুরো লেটারের মেন কন্টেন্টটা শেষ করেছে। এখানের মধ্যে তুমি চাইলে দুইটা প্যারাগ্রাফ না বানিয়ে একটা প্যারাগ্রাফ বানাতে পারো, বা তোমার চাইলে তুমি দুইটা প্যারাগ্রাফ বানাতে পারো, ডিপেন্ডস টোটালি অন ইউ, কাজ তোমার প্যারাগ্রাফ কয়টা বানাবা এটা এত একটা করে না, মানে সমস্যা করে না, বাট আবার এত না যে 8টা 9টা বানা দিলা। তিনটা ম্যান্ডেটরি, মানে তিনটা ভালো, তিনটা স্ট্রাকচারের মধ্যে সুন্দর শোনায়, তিনটা জায়গায় 4টা দিলেও ভালো দেখা, কিন্তু এর চেয়ে বেশি যাও না, এর চেয়ে বেশি গেলে আবার কেমন শুনে ওরা। আর যদি অনেক বড় হয় প্যারাগ্রাফ, মানে বড় হয় লেটারটা, তখন এটা ভিন্ন বিষয়। সো বর্তমানে তোমাদের যে সাইজ অনুযায়ী লিখতে হয় অনুযায়ী 3টা প্যারাগ্রাফ বা হায়েস্ট গেলে 4টা প্যারাগ্রাফ মোর দেন এনাফ। এপারটা গেল, অ্যান্ড এর পরবর্তীতে ওটা শেষ করেছে, অ্যান্ড অ্যাট দি এন্ড দেখো, ওকে 3টা না, বেটারা 4টা দিছে, 5টা দিছে, যাক তোমাদের জন্য 3টা, হায়েস্ট গেলে 4টা, মোর দেন এনাফ। আর লাস্টের মধ্যে লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু হিয়ার মোর ডিটেলস, এখানে একটা এন্ডিং গ্রিটিং দিয়ে দিবা, মানে এন্ড করার মতো, মানে বাই বাই বলে দিতেছে যে আমাকে জানিও তুমি যদি আরও বেশি জানতে চাও এরকম বিষয়। আর এর পরবর্তীতে কি লিখবা, বেস্ট উইশেস, যার নাম বলতেছো, বা সিনসিয়ারলি যে দিতেছে, এরকম বিষয়গুলি। লাস্টে স্ট্যাম্পটা লিখতে হয়, স্ট্যাম্পের মধ্যে ফার্স্ট অফ অল কি লিখবা, নেম, তোমার নাম, তোমার ফুল নেম, তারপর অ্যাড্রেস, তুমি যেখান থেকে লিখছো। অনেক সময় কি তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে যে হ্যাঁ তুমি এখান থেকে লিখবা, ওখানে পাঠাবা, তখন তুমি কোশ্চেনটা দেখে দেখে লেখা দিবা। আর যদি দেখো যে কোশ্চেনের মধ্যে দেওয়া নেই, তখন একটা ক্রস 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 বানায় দিলা, কারণ কি মেন অ্যাড্রেস বা উল্টাপাল্টা একটা অ্যাড্রেস দিয়ে দিলা, হুইচ এভার ইউ লাইক। সো এই পার্টটা থাকবে। আর 2 এর মধ্যেও কি, যাকে তুমি পাঠাচ্ছ, নেম তো কোশ্চেনে দেওয়া আছে, রাইট, নেম আর অ্যাড্রেস কোশ্চেনে দেওয়া আছে, সো ওইটাও নেমটা লিখবা আর অ্যাড্রেসটা লিখবা। বাট জিনিসটা হলো কি, নেম কিন্তু দেওয়া ছিল জিম, তুমি একটু বড়, মানে একটু ফুল নেমটা বানায় দিয়ে দিও, ঠিক আছে, মোহাম্মদ জিম, এরকম ব্লা 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 জিনিসপত্র। সো এই বিষয়টাই। তো ফার্স্ট অফ অল তোমার এখানে কি স্ট্রাকচারটা কি, আর স্ট্যাম্পটা লিখতে কখনো ভুলবা না, স্ট্যাম্পটা অনেক ইম্পর্টেন্ট, স্ট্যাম্পের উপরে মার্কস আছে। সো অনেক সময় স্ট্যাম্প লিখতে যায় না, বা স্ট্যাম্প লিখতে মানুষ ভুলে যায়, সো ওটা মাথায় রেখো। আর এর পরবর্তীতে হলো কয়েকটা ইম্পর্টেন্টগুলি দেওয়া আছে। ওকে, হ্যাঁ, ওকে, এখানে কি, ও হ্যাঁ, সো এখানের মধ্যেও কয়েকটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, ইম্পর্টেন্টগুলি তোমরা শেষ করে ফেললো। আমি মনে বেশি দেই নেই লেটার, না অনেকগুলি দিছি। সো ইম্পর্টেন্টগুলি শেষ করে ফেললো। যেটা বললাম
এখানের মধ্যে যতগুলি সাজেশন আছে এটা তোমার পুরো ক্লাস 8-এর মধ্যে লেগে যাবে, পুরো ক্লাস 8 হয়ে যাবে। এতটুকু যদি পড়ো মোর দেন এনাফ পুরো ক্লাস 8-এর জন্য। ক্লাস 8-এর মানে তুমি যদি পুরো সাজেশনটা শেষ করতে পারো, মানে পুরো স্লাইডের মধ্যে যতগুলি পুরো প্রেজেন্টেশনের মধ্যে যতগুলি স্লাইড সাজেশন আছে, তোমার ক্লাস 8-এর পুরো একটা বছর আর কিছু লাগবে না, আর কোনো রাইটিং পার্টে কিছু লাগবে না। জাস্ট রিভাইজ দিবা, ঘুমায় থাকবে, রিভাইজ দিবা, পড়বা, ঘুমায় থাকবে, আর কোনো কিছু নাই। জাস্ট পড়বা, রিভাইজ, মানে রিভাইজ দিয়ে রেখে দিবা, আর কিছুই না, যদি পুরোটা শেষ করতে পারো। আবার অনেকগুলি টপিক তোমার ফিউচারে ক্লাস 9, 10, 11, 12 লেগে যাবে। অ্যাট দি এন্ড কি জানো, প্যারাগ্রাফ অ্যাট দি এন্ড হলো এরকম বিষয়টা যে তুমি টপিকটার ব্যাপারে জানছো, আর ওই টপিকটা ফিউচারে কিন্তু অনেক জায়গায় লাগতে পারে। যেমন অনেক সময় এরকম আছে যে আমি এমন একটা টপিক ক্লাস 8-এ হয়তো বা শিখছিলাম, বাট আমি ক্লাস 9, 10-এ গিয়েও আমি ওই টপিক ব্যাপারে লিখছি, কারণ আমি এখন একটু বেশি লিখতেছি, বাট একটু বেশি এক্সাম্পল দিয়ে লিখছি, আরও বেশি ডেসক্রাইব করে লিখছি, বাট টপিকটার ব্যাপারে কিন্তু আমি আরও আগে জানতে পারছি। বাংলা রচনার ক্ষেত্রে অনেক সময় এরকম হতো, ইংলিশের কম্পোজিশনের ক্ষেত্রে অনেক সময় এরকম হতো, এবং টপিকটা বানাতে পারে না। সো তুমি যত দ্রুত টপিকগুলি ভালো মতো আয়ত্ত করে ফেলতে পারবা তত তোমার জন্য ভালো, তাহলে ফিউচারে তোমার জন্য আরও বেশি কম কষ্ট হবে এই বিষয়টা। কিন্তু আমি বলবো এগুলি সব শেষ করো, ক্লাস 8-এর জামদের আগে শেষ করো এটাই। সো এখানে সবগুলি ইম্পর্টেন্ট দেওয়া আছে, ইম্পর্টেন্টগুলি ভালো মতো শেষ করে ফেলবা, দ্যাট উইল বি মোর দেন এনাফ। আর অ্যাট লাস্ট যেটা থাকে ওটা হলো অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন কী জিনিস, কীভাবে কী হয় সব কিছু আমরা জানি। সো ওকে, অ্যাপ্লিকেশন এবং স্ট্রাকচারের জায়গায় আমি ডিরেক্ট ইসে চলে যাই, তাহলে দেখাতে পারবো। অ্যাপ্লিকেশনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি করা হয় এটা হলো ফর্মাল লেটার, মানে তুমি ফর্মালি কাউকে কিছু পাঠাইতেছো ওইটার জন্য লিখতে হয়। সো ফার্স্ট অফ অল যেটা করবা যে তোমার এখানের মধ্যে যে জিনিসটা করতে হবে, ফার্স্ট অফ অল ডেট দিবা, কাকে তুমি লেটারটা পাঠাচ্ছ তার নাম দিবা, এরপরে ইনস্টিটিউশনের নাম দিবা, এরপরে নিচে যেমন নিচে আরেকটা অ্যাড্রেস দিয়ে দিবা, যেহেতু বরিশাল এখানে লেখা ফেলছে তো আর লেখে নাই, বাট তোমরা কী করবা জানো, নিচে আরেকটা অ্যাড্রেস দেওয়া যাবে যে এই ইনস্টিটিউশনটা কোথায় অ্যাকচুয়ালি, এই বিষয়টা। এর পরবর্তীতে আসবে কি সাবজেক্ট, যে পুরো যে তুমি অ্যাপ্লিকেশনে লিখছো কিসের বিষয়ে লিখছো, কোন সাবজেক্ট অনুযায়ী লিখছো, কেন লিখছো। মানে এখন যদি মনে হয় যে কোনো একটা অ্যাপ্লিকেশন, মনে করো আমি লিখছি যে স্টাডি লিভের জন্য, বা স্টাডি লিভ না, লিভ অফ অ্যাবসেন্সের জন্য, যে আমার একদিন বন্ধ দরকার এই জন্য আমি এটা লিখছি, তাহলে আমি কী বলবো, প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স অবভিয়াসলি। এরকমভাবে যে পুরো টপিকটা, মানে পুরো অ্যাপ্লিকেশনটা কিসের বিষয় একটা লাইনে তুমি লিখে দিবা, ওটা হবে সাবজেক্ট। ক্লিয়ার? যাতে সে যদি সাবজেক্টটা পড়ে তাইলে পুরো অ্যাপ্লিকেশনের একটা এক লাইনের মধ্যে এক্সপ্লেনেশন পেয়ে যায়, বা একটা মানে কি বলে আইডিয়া পেয়ে যায় পুরো অ্যাপ্লিকেশনের ব্যাপারে। এরপরে তোমার সমস্যাগুলি, তোমার কি কি প্রবলেম হচ্ছে, কেন তোমার ওটা প্রয়োজন, এটা পরবর্তীতে মেন পার্টে, মানে যে মেন রিটেন পার্টে তুমি লিখবা, কিন্তু বর্তমানে সাবজেক্টে থাকবে হলো একটা লাইনের সামারি পুরো অ্যাপ্লিকেশনে। যদি আমি বলি এক লাইনে কনসাইজ একটা সামারি মতো বলো। যেমন এখানে কি বলা হয়েছে, তুমি যদি কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, সাপোজ ইউ আর Naim and Naim or Naima, a student of class 8 of Bluebell High School, Barishal. You are very much interested to go on a study tour for removing your monotony of classroom. Now, write an application to the headmaster of your school seeking permission to go on a study tour. তো সে কি স্টাডি ট্যুরে যাওয়ার জন্য একটা পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন লিখছে। তো যেহেতু পুরো অ্যাপ্লিকেশনটা কি হবে, যে পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, তো আমরা কি বলবো, প্রেয়ার ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর। ঠিক আছে, যে স্টাডি ট্যুরের জন্য আমার একটা পারমিশন প্রয়োজন, অ্যান্ড ফর দ্যাট রিজন আমরা অ্যাপ্লিকেশনটা লিখছি, অ্যান্ড এই জন্য আমরা ডিরেক্টলি কী বলছি, যে প্রেয়ার ফর পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর, এই বিষয়টা। এর পরবর্তীতে কি আসবে, স্যার I on behalf of the students of class 8 would like to state that we are interested to go on a study tour on 20th January. We have decided to go to Bagerhat, a famous place of historical interest. As a part of our study tour, basically কিছুই না, I on the behalf of students of class 8. সো অ্যাপ্লিকেশনগুলি কয়েক ধরনের হয়। একটা অ্যাপ্লিকেশন হতে পারে যেখানের মধ্যে তুমি নিজের সমস্যা নিয়ে কিছু বলতেছো, বা আরেকটা অ্যাপ্লিকেশন হতে পারে তুমি অ্যাজ আ পার্সন পুরো ক্লাসকে বা পুরো স্কুলকে বা অন্য ফুল একটা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করে তুমি লিখতেছো। যেমন এখানে কি বলা হয়েছে, আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, সে কি পুরো একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে তারপর কি অ্যাপ্লিকেশনটা লিখছে, তাইলে ওটা এরকম হচ্ছে, উড লাইক টু স্টেট দ্যাট উই আর ইন্টারেস্টেড টু গো অন আ স্টাডি ট্যুর। তারা একটা স্টাডি ট্যুরে যাওয়ার জন্য কি ইন্টারেস্টেড, 20 জানুয়ারিতে তারা ডিসাইড করেছে কোথায় যাবে, কোথায় কোথায় ঘুরবে এই বিষয়গুলি। এখন বিষয়টা হলো যে তারা প্রথম বলল
যে আমি কোথায় যেতে ইচ্ছুক, ওখানে কোন কোন জায়গায় ঘুরবো, এই বিষয়টা। এর পরবর্তীতে জাস্টিফিকেশনের জন্য যে হ্যাঁ আমি যখন ঘুরতে যাব, ওই ঘুরতে গেলে আমার কি ভালো হবে, কারণ কি স্টাডি ট্যুর কি একটু বেশি, স্টাডি ট্যুর মানে কি আমার জেনারেল নলেজ একটু ভালো হবে, এই বিষয়টা। নাহলে তো স্টাডি ট্যুর হতো না, ট্যুর হতো শুধু। স্টাডিটা আসছে কেন, কারণ কি জেনারেল নলেজ ভালো হবে, আমি কিছু শিখতে পারবো এই বিষয়টার জন্য। সো এর পরবর্তীতে সে জাস্টিফিকেশন কি দিয়েছে, দেয়ার ইজ আ গুড রিজন টু choose the place as it is recently declared as a World Heritage Site by UNESCO. In order to know the history of the place, 2 of our senior teachers have agreed to escort us. In order to meet the expenditure, we have already collected a handsome fund. Now we need your permission only. এই বিষয়টা। সো এখানে আমাদের কি পুরো জাস্টিফিকেশন দিয়ে দিয়েছে যে কেন আমার যাওয়া উচিত, আমাকে ওখানে গেলে কে আমাদের মেনটেন করবে, কে আমাদের পরিচালনা করবে, টাকার সমস্যা যেটা মনে করো কি বলে প্রিন্সিপালের সমস্যা হতে পারতো, ওইটাও সে সলভ করে দিছে গ্ল্যাডলি, সব কিছু ডান। অ্যাট দি এন্ড জাস্ট তুমি এখন কি করবা, একটা এন্ডিং দিয়ে দিবা। এন্ডিংয়ের মধ্যে কী লিখবা, আই দেয়ারফর প্রে হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পারমিট আস টু গো অন দি স্টাডি ট্যুর অ্যান্ড অবলিজ দেয়ার বাই। সো এই পার্টটা যে লাইক একবারে তুমি একটা এন্ডিং দিয়ে দিলা। অ্যান্ড এর পরবর্তীতে কি, অবিডিয়েন্টলি ইয়োর্স নাইম আহমেদ, কালচারালি প্রিফেক্ট। কালচারাল প্রিফেক্ট, অ্যান্ড প্রিফেক্ট হলো যে লাইক একবার বেস্ট স্টুডেন্টসে বলা হয়, পারফেক্ট না কিন্তু এটা প্রিফেক্ট। প্রিফেক্ট হলো বেস্ট স্টুডেন্টস যারা থাকে ওদেরকে একটা ব্যাচ দেওয়া হয়, অনেক স্কুলে দেওয়া হয়, অনেক স্কুলে দেওয়া হয়ও না। সো এভাবে জেনে রাখতে পারো। সো এই বিষয়টা। অ্যান্ড উইথ দিস আমাদের অ্যাপ্লিকেশনের এক্সাম্পলটা ডান। সো আমি কয়েকটা ইম্পর্টেন্টগুলি দাগায় দিই। সো মেন স্ট্রাকচারসগুলি কিন্তু এরকমই হয়, মানে তোমার দেখা লাগবে যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কী, যে ফার্স্ট অফ অল তুমি কী লিখতেছো, এরপরে কী লিখতেছো। সো লেটার আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্ট্রাকচারগুলি অনেক ইম্পর্টেন্ট। যে কাজটা করার ট্রাই করবা, যখনই তুমি একটা লেটার লিখবা বা যখনই তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা, অলওয়েজ লেফট সাইডের পেজটা থেকে শুরু করার ট্রাই করবা, আর এন্ডিং মানে একবারে শেষ করবা রাইট সাইডে। যদি রাইট সাইডে শুরু করো তাহলে ট্রাই করবা যাতে এক পেজের মধ্যে পুরো অ্যান্সারটা হয়ে যায়, এই জিনিসটা। সো এই বিষয়টা থাকে যে লাইক অলওয়েজ লাইক শুধু রিস্ক নিয়ে লাভ কি, লেফট সাইডে শুরু করবা, আস্তে ধীরে লিখবা, রাইট সাইড পর্যন্ত যদি যেতে হয় রাইট সাইড পর্যন্ত যাবা, সলভ, আর কোনো প্যারা নেই আমাদের। কিন্তু রাইট সাইডে কখনো শুরু করে না, হুদৌদি ঝামেলা, এই বিষয়টা। আর এর পরবর্তীতে আমরা কয়েকটা ইসে চলে যাই, ইম্পর্টেন্টগুলি দেখায় দিই। এখানের মধ্যে সবগুলি ইম্পর্টেন্টগুলি দেওয়া আছে যেগুলি তোমার পুরা ক্লাস, ও একটাই, ও এখানের মধ্যে 11টার মতো দেওয়া আছে ইম্পর্টেন্ট। এগুলি দিলে তোমার পুরা ক্লাস 8 হয়ে যাবে, এর চেয়ে বেশি নাই। টাইপও এখান থেকে কমন পড়ে যাওয়ার কথা, এখানে ইম্পর্টেন্টগুলি শুধু আমি দেখাই দিছি, এর পাশাপাশি আরও অনেকগুলি থাকার কথা ছিল, বাট শুধু ইম্পর্টেন্টগুলি আমি এখানে দিছি। সো এই বিষয়গুলি। সো উইথ দিস আমাদের রাইটিং পার্টের এভরিথিং ডান। সো আমরা এখানের মধ্যে কভার করেছি হলো প্যারাগ্রাফ, তারপর হলো কমপ্লিটিং স্টোরি, তারপর হলো তোমার লেটার, আর অ্যাট দি এন্ড হলো তোমার অ্যাপ্লিকেশন। সো আমাকে যেগুলো যেগুলো বলা হয়েছিল তোমাদের কি বলে আফিয়ালিতে আছে, ওইগুলিগুলি আমি সব কভার আপ করে দিলাম। সো জাস্ট যে কাজটা করবা, যে এখানের মধ্যে স্ট্রাকচারগুলি, রুলসগুলি, যেমন প্যারাগ্রাফ আর কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যে রুলসগুলি আমি বুঝিয়েছি ওগুলি ভালো মতো বোঝার ট্রাই করো। আর ওই রুলসগুলি কিন্তু তুমি আবার যখন স্টোরি মানে লেটার অ্যাপ্লিকেশন লিখতে যাবো ওগুলি ফলো আপ করার ট্রাই করো, কারণ অ্যাট দি এন্ড একটা বড় প্যাসেজ যখন লিখতে যাও ওই রুলসগুলি কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ভোকাবুলারি লিখতে হবে, টেন্স আর পাংচুয়েশন, সেন্টেন্স স্ট্রাকচার, ফরমেশন, এগুলি মেনটেন করে, এগুলো কিন্তু যে কোনো প্যাসেজের ক্ষেত্রে তোমার লিখতে হবে, যে কোনো প্যাসেজের ক্ষেত্রে তোমার মেনটেন করতে হবে। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, অলওয়েজ ট্রাই টু ফলো দোজ রুলস। এর পরবর্তীতে তোমার লেটার আর অ্যাপ্লিকেশনের জন্য যে স্ট্রাকচারগুলি শিখিয়ে দিলাম ওগুলি ভালো মতো শিখো, আর ওই স্ট্রাকচারগুলি ভালো মতো ফলো করো, স্ট্রাকচারগুলি যাতে ভুল না হয়ে যায়, কারণ তোমার অ্যাপ্লিকেশন লেটারের স্ট্রাকচারে ফলো করার মধ্যেও মার্কস আছে। সো ওগুলি যদি স্ট্রাকচার ভুল করো ওগুলি মার্কস কাটবে। সো এই পার্টগুলি, আর এর পরবর্তীতে এক্সাম্পলগুলি দেখবা যে কীভাবে রুলসগুলির সাপেক্ষে এক্সাম্পলগুলি লেখা হয়েছে, আর ওই অনুযায়ী তারপর এরপরে কি নর্মালি যদি ফিউচারে লেখো তখন ওইভাবে লেখার ট্রাই করবা। আর অ্যাট দি এন্ড ইম্পর্টেন্টগুলি ভালো মতো পড়ে যাবে, ইম্পর্টেন্টগুলি পড়ে যাও, ওখান থেকে কমন পড়বে ফর শিওর। আর এর পাশাপাশি মানে আমি বলবো পড়ে যাও যাতে তুমি অ্যাটলিস্ট দেখে আসতে পারো। আর অনেক সময় কী হয় জানো, অনেকগুলি টপিক আছে, সো মুখস্থ হয় না পুরোপুরি। তো একটা কাজ করো যে আইডিয়া নিয়ে যাও যাতে তুমি লিখতে পারো, আর আইডিয়া নিয়ে গিয়ে এরকমভাবে রাখবা যাতে লিখতে পারো। যেমন মনে করো একটা জিনিস যদি এক্সাম্পল দিই, বাংলা একটা রচনা মনে করো অধ্যবসায়, ঠিক আছে, অধ্যবসায় যে পুরো প্যাসেজটা মানে পুরো রচনাটা ছিল, মনে করো তুমি মুখস্থ করার টাইম পাও না, তো কী করবা, তুমি জাস্ট একটা স্কিম করে জাস্ট আইডিয়াটা নিয়ে নিবা যে কীভাবে লিখতে হয়। ক্লাস 8-এ পড়ো, অবভিয়াসলি তুমি লিখতে জানো, সো ওইভাবে করার ট্রাই করবা। যদি তোমার মনে হয় যে না ভাইয়া আমি ইংলিশের স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারগুলি বানাতে পারি না,
তখন আমি বলবো যে বর্তমানে তো এত সময় নেই, তো তুমি তখন তুমি ট্রাই করো মুখস্থ করার। বাট তোমার যদি মনে হয় যে না, আমি ইংলিশের মধ্যে সেন্টেন্স ফর্মেশন পারি, ভালো মতো করতে পারবো, টেন্সগুলি মেনটেন করে লিখতে পারবো নিজে দায়িত্ব নিয়ে, তখন আমি বলবো তুমি বানায় লেখা ট্রাই করো, কারণ কি ওই টাইমটার মধ্যে তোমার প্র্যাকটিস হচ্ছে জিনিসটা। ওকে, বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।